দেখো, উচ্চ মাধ্যমিকের পর যারা বিএসসি ইন বায়োটেকনোলজি করতে চাইছো তোমাদের জানা উচিত এটি একটি মাল্টি ডাইমেনশনাল কোর্স। কিন্তু এই কোর্সটা থিওরি, প্র্যাকটিক্যাল, স্কিল ডেভেলপমেন্ট এবং কেরিয়ার অপশান এই সমস্ত কিছু তো শেখানো হয়, তার সঙ্গে ইন্টার্নশিপও করানো হয়, অর্থাৎ একটা মেডিকেল কোর্সের মতো ইন্টার্নশিপও শেখানো হয় তোমাকে। অর্থাৎ আর 5টা বিএসসি কোর্সের মতো কিন্তু এই কোর্সটা নয়। এই কোর্সটা কিন্তু একটু ভিন্ন রকমের এবং বায়োলজির একটা অ্যাপ্লাইড সেকশন, যেখানে অ্যাপ্লিকেশন প্রচুর রয়েছে, এই সেকশন করানো হয়। তবে এই বিএসসি ইন বায়োটেকনোলজি নিয়ে নানা রকম মিথ কিন্তু বাজারে রয়েছে। মিথ মানে আমি বলছি সত্য মিথ্যা নিয়ে নানা রকম তথ্য বাজারে প্রচলিত আছে। তাহলে বিএসসি বায়োটেকনোলজি করে সত্যিই কি জব পাওয়া যায়, তার রিয়েল দিকটা আমি আজকে তুলে ধরার চেষ্টা করব। তার সঙ্গে কোথায় কেমন জব অপরচুনিটি রয়েছে, সত্যিই জব অপরচুনিটি কতটা রয়েছে কি নেই তাও আলোচনা করব। স্যালারি কত পাবে বিএসসি করার পর বা মাস্টার ডিগ্রি করার পর, কীরকম স্যালারি পাবে, কোন কোর্সটা করলে তোমার এর জন্য ভালো হবে, পশ্চিমবঙ্গে কোন কোন কলেজ রয়েছে যেগুলোর ফ্যাকাল্টি ভালো, ফিস অ্যাফোর্ডেবল রয়েছে এবং প্লেসমেন্ট র্যাঙ্কিং খুব ভালো রয়েছে, সেই কলেজগুলোর নাম যেগুলো অ্যাফিলিয়েটেড কলেজ। এবং আরেকটি কথা আমাদের সবার মনে জাগে যে মাইক্রোবায়োলজি ভালো না বায়োটেকনোলজি ভালো, কোনটা পড়লে বেশি চাকরির স্কোপ আছে বা আগে চাকরি পেয়ে যাব, এরকম একটা আমাদের প্রশ্ন সবার মনে জাগে। সেই দিকটাও তুলে ধরবো, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আবার অবশ্যই প্লেলিস্টটা দেখবে, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। প্লেলিস্টে প্রচুর পরিমাণে ক্যারিয়ার গাইডেন্স নিয়ে নানা রকম সাবজেক্টের নানা রকম ভিডিও, স্কোপ, অপরচুনিটি, জব, স্যালারি সমস্ত কিছু আলোচনা করা আছে। অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে এসো তোমরা। তো দেখো, বায়োটেকনোলজি একটা ভাস্ট সাবজেক্ট। কিন্তু এই যে বললাম বায়োলজির একটা অ্যাপ্লাইড কোর্স, এটা কিন্তু 4 বছরের কোর্স, যেখানে কিন্তু অনেক রকম থিওরি যেমন দেওয়া হয়, প্র্যাকটিক্যাল নলেজ সমান পরিমাণে দেওয়া হয়, তার সঙ্গে কেরিয়ার অপশান, স্কিল ডেভেলপমেন্ট কোর্স করানো হয়, যেটা অন্য কোনো বিএসসি কোর্সে করানো হয় না। তার সঙ্গে ইন্টার্নশিপও করানো হয়। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি না, পিসিবি অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে তোমাকে মিনিমাম 50% নাম্বার পেতে হবে এবং বায়োলজিতে 60% নাম্বার পেতে হবে। সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলোর জন্য অ্যাডমিশান হতে হলে তোমাকে সিইউটি ইউজি বলে একটা এক্সাম হয়, এন্ট্রান্স এক্সাম দিতে হবে। ডিমড ইউনিভার্সিটিগুলোতে চান্স পেতে হলে প্রত্যেকটা ডিমড ইউনিভার্সিটির আলাদা আলাদা এন্ট্রান্স হয়, সেই এন্ট্রান্স তোমাকে পাস করতে হবে। আর কিছু কলেজ রয়েছে, অ্যাফিলিয়েটেড কলেজ রয়েছে কলকাতা বা পশ্চিমবঙ্গে, যেগুলোতে ডাইরেক্ট অ্যাডমিশান হয় বা মেরিট বেসিস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের নাম্বারের উপর ভিত্তি করে তোমার অ্যাডমিশান হয়। এই ছিল অ্যাডমিশান প্রসিডিওর অফ বিএসসি ইন বায়োটেকনোলজি। এবার আমরা জানবো, যেহেতু পড়তে যাচ্ছি, কি কি পড়ানো হয়, অর্থাৎ সিলেবাস কি কি হয়। দেখো, 4 বছরের কোর্স, 8টা সেমিস্টার রয়েছে এবং এই সেমিস্টারে বায়োলজির বিভিন্ন অ্যাপ্লাইড সেকশানগুলো পড়ানো হয়। যেমন জেনেটিক্স নিয়ে ডিটেলসে পড়ানো হয়, বায়োকেমিস্ট্রি নিয়ে পড়ানো হয়, মাইক্রোবায়োলজি নিয়ে নলেজ দেওয়া হয়, মেডিকেল টেকনোলজি নিয়ে নলেজ দেওয়া হয়, যার রিসার্চ অ্যাপ্লিকেশন প্রচুর থাকে, ন্যানো টেকনোলজি যেটা খুব একটা অ্যাডভান্স টেকনোলজি, সেই ন্যানো টেকনোলজি শেখানো হয়, এগ্রিকালচার বায়োটেকনোলজি, যাতে এগ্রিকালচার ফিল্ডে কাজ করতে পারো, এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজি, যাতে এনভায়রনমেন্টকে মানে পলিউশন ফ্রি করার জন্য বা গ্রিন এনভায়রনমেন্ট তৈরি করার জন্য এনভায়রনমেন্ট বায়োটেকনোলজি পড়ানো হয়, ফার্মাসিউটিক্যালস বায়োটেকনোলজি অর্থাৎ বিভিন্ন ওষুধ কোম্পানিতে ভ্যাকসিন বা ওষুধ আবিষ্কারের যে পদ্ধতি, তার যে প্রসিডিওর, সেগুলো শেখানো হয়, মলিকুলার বায়োলজি পড়ানো হয়। তার সঙ্গে কিছু স্কিল ডেভেলপমেন্ট কোর্সও করানো হয়, যে কোর্সটা অন্য কোনো বিএসসি কোর্সে করানো হয় না। কী সেই স্কিল ডেভেলপমেন্ট কোর্স না, দেখো, কম্পিউটার অ্যাপ্লিকেশান শেখানো হয়, কম্পিউটার প্রোগ্রামিং শেখানো হয়, ওয়েব ডেভেলপমেন্ট শেখানো হয়, ডেটা অ্যানালাইসিস শেখানো হয়। এইগুলো শেখানো হয়, তার কারণ এগুলো না জানলে কিন্তু মানে বায়োটেকনোলজির অ্যাপ্লাইড দিকটা শিখতে পারবে না। কারণ তুমি যখন রিসার্চ ওয়ার্কে যাবে বা হায়ার স্টাডিতে যাবে, তখন একটা মানুষের যে জিন রয়েছে, ট্রিলিয়নস অফ জিনস, তাকে খাতা পেনে লিখে কিন্তু করা যায় না, তাকে কম্পিউটার ডেটায় এন্ট্রি করতে হয় বা তার অ্যানালাইসিস করতে হয়, তারপরে তার নিয়ে গবেষণা বা নানা রকম যে হায়ার স্টাডি সেগুলো করতে হয়। তাই কম্পিউটার জানাটা কিন্তু এখানে শেখানো হয়, তোমাকে আগে জানতে হবে না। এই কোর্সের মধ্যেই এই 8টা সেমিস্টারের মধ্যে এই কোর্সগুলোও করানো হয়। তাই এই কোর্সটা করে অনেকে আইটি সেক্টরেও চান্স পেয়ে যায়, জানো তো।
তো এবার আমরা জানবো কেরিয়ার অপরচুনিটি কীরকম রয়েছে। দেখো যে এতক্ষণ যে দেখলাম এই ভাস্ট সাবজেক্ট, বিভিন্ন সেক্টরের মধ্যে যে ট্রানজ্যাকশান রয়েছে, তাই প্রচুর সেক্টরে এর জব অপরচুনিটি রয়েছে। যেমন বিভিন্ন বায়োটেক কোম্পানিতে কিন্তু চান্স পাওয়া যায়, যারা মেডিসিন নিয়ে কাজ করে, যারা ভ্যাকসিন নিয়ে কাজ করে, যারা হাইব্রিড শস্য নিয়ে কাজ করে, বিভিন্ন রকম হাইব্রিড প্রোডাকশন, পেস্টিসাইড, পেস্ট, নানা রকম বায়োটেক কোম্পানিতে যেগুলোতে তৈরি করা হয় নানা রকম নতুন নতুন ওষুধ আবিষ্কার বা নানা রকম কেমিক্যাল আবিষ্কার করা হচ্ছে, সেখানে কিন্তু চান্স পাবে। দেখো মেনলি গভর্নমেন্টের 3টি সেক্টরে বেশি ইনভেস্টমেন্ট ফান্ড খরচ করে, যেটা হচ্ছে এগ্রিকালচার ফান্ড আর এখন যেটা হচ্ছে এনভায়রনমেন্ট ফান্ড, অর্থাৎ গ্রিন এনভায়রনমেন্ট তৈরি করার জন্য সরকার প্রচুর ইনভেস্ট করছে এখানে। তাই এনভায়রনমেন্টাল সেক্টরে কিন্তু চান্স পাওয়ার প্রচুর জায়গা রয়েছে। আর ফুড অ্যান্ড মেডিসিন, এতেও সরকারের ইনভেস্টমেন্ট প্রচুর রয়েছে, কারণ এইগুলো সব আর্জেন্সি ব্যাপার রয়েছে হিউম্যান বিংয়ের জন্য। মানুষকে বেঁচে থাকতে হলে এই সবগুলো আর্জেন্ট যে ইমার্জেন্সি যে জিনিসগুলো রয়েছে, সে প্রত্যেকটা সেক্টরে কিন্তু বায়োটেকনোলজির কাজ রয়েছে। তাই জব অপরচুনিটি ভালো রয়েছে, শুধু তোমাকে তৈরি হতে হবে। আর কিসে রয়েছে? ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোতে। ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি ভারতবর্ষের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি, এখানে কিন্তু জব অপরচুনিটি প্রচুর রয়েছে। ডায়াগনস্টিক সেন্টার অর্থাৎ ল্যাব, বিভিন্ন রিসার্চ ল্যাবগুলোতে কিন্তু এর প্রচুর ডিমান্ড রয়েছে। ক্লিনিক্যাল রিসার্চে কিন্তু জব পাওয়ার সম্ভাবনা রয়েছে। এগ্রিকালচার সেক্টরে বিরাট বড় সেক্টর একটা এগ্রিকালচার সেক্টর, বিভিন্ন নানা রকম যে ইদানিং যে হাইব্রিড শস্য বা হাইব্রিড শাক সবজি নানা রকমভাবে সব জায়গায় কিন্তু এর রিসার্চ ওয়ার্ক হচ্ছে, এবং সেগুলো সবই কিন্তু বায়োটেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রসেসে করানো হচ্ছে। ফুড ইন্ডাস্ট্রিতে চান্স পাবে, এনভায়রনমেন্টাল সেক্টরে চান্স পাবে, কারণ গ্রিন এনভায়রনমেন্টের কথা বললাম, যাতে সরকার প্রচুর ইনভেস্টমেন্ট করছে। আইটি সেক্টরেও পাবে এবং টিচিং সেক্টরে পাবে, অর্থাৎ টিচিং প্রফেসর হতে পারবে মাস্টার ডিগ্রি পিএইচডি করে তুমি, বা স্কুলের টিচার হতে পারবে। তবে স্কুলের টিচার হতে গেলে একটা কথা বলে দিই, পশ্চিমবঙ্গে কিন্তু এর একটা ব্যাপার রয়েছে। যারা স্কুল টিচার হতে হবে তাদের তোমাকে এসএসসি দিতে হবে। এসএসসি কিন্তু বায়োটেকনোলজির উপর পরীক্ষা হবে না। কিসের উপর হবে? বটানি, ফিজিওলজি, জুলজি। তো যারা স্কুল টিচার হতে চাও তারা একদমই বায়োটেকনোলজিতে যাবে না, তাহলে কিন্তু ফেসে যাবে। কারণ তোমাকে অনার্স লেভেলে কিন্তু ফিজিক্সকে মানে বটানি, জুলজি, ফিজিওলজি পড়ে তবে এসএসসি দিতে হবে, যেটা তোমার পক্ষে সম্ভব হবে না বায়োটেকনোলজি শুধু পড়ার পর আবার বটানি, জুলজি পড়া। এবং আরেকটা কথা বলে দিই, যারা বায়োটেকনোলজি নিয়ে পড়বে তারা মাইনর সাবজেক্ট যদি মাইক্রোবায়োলজি এবং বায়োকেমিস্ট্রি রাখো, তাহলে কিন্তু হায়ার স্টাডিতে অনেক স্কোপ পাবে। তুমি পিএইচডি বা রিসার্চ করার ক্ষেত্রে তোমার হেল্পফুল হবে। এবং বায়োটেকনোলজি করার পর তুমি বায়োকেমিস্ট্রি, তোমার যদি মাইনর সাবজেক্ট থাকে তাহলে তুমি বায়োকেমিস্ট্রিতে এমএসসি করতে পারবে। বায়োটেকনোলজি পড়ার পর মাইক্রোবায়োলজিতে এমএসসি করতে পারবে। এই স্কোপ কিন্তু খোলা আছে তোমাদের জন্য। তাই এই মাইনর সাবজেক্টগুলো রাখবে, কিন্তু এসএসসি দিলে যেটা বললাম সেটা মনে রাখবে। এবার আসি রিয়েলিটিতে, যে বায়োটেকনোলজিতে বিএসসি করলে প্রচুর কি জব পাওয়া যায়? কথাটা অতটা ঠিক নয়, কারণ প্লেন বিএসসি করলে যে জবগুলো হয়তো পাবে, এই সব যে সেক্টরগুলো বললাম এগুলোতে জব পাবে, কিন্তু লোয়ার গ্রেডের জব পাবে, অ্যাসিস্ট্যান্ট গ্রেডের জবগুলো পাবে, যেগুলোতে স্যালারি পাবে 22,000 টাকা স্টার্টিং স্যালারি পাবে। তাতে তোমার হয়তো পোষাবে না, যে একটা অ্যাডভান্স সাবজেক্ট পড়লাম তাতে কিন্তু কি স্যালারি আর পাচ্ছি। কিন্তু তোমাকে ভালো জব পেতে হলে তোমাকে মাস্টার ডিগ্রি করতে হবে এবং পিএইচডি করতে হবে। এবং ওই মাস্টার ডিগ্রি এবং পিএইচডি কিন্তু গঙ্গা, যমুনা, সরস্বতী ইউনিভার্সিটি থেকে করলে হবে না। কোত্থেকে করতে হবে? ভারতবর্ষের ভালো ইউনিভার্সিটি থেকে করতে হবে, যেখানে তুমি পিএইচডি করলে একটা আইডেন্টিটি পাবে, যেখানে যাবে সেখানে জবের অফার পাবে। ওই ভালো জায়গা থেকে করলে ভালো শিখতে পারবে, নাহলে কিন্তু কোনো তেমন লাভ হবে না, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। তো হায়ার স্টাডি প্লাস নলেজফুল হতে হবে, প্র্যাকটিক্যাল নলেজ ভালো দরকার, কম্পিউটার জানা ভালো দরকার, স্কিল ভালো অর্জন করতে পারলে ভালো জব অপরচুনিটি পাবে এবং রিসার্চ টাইপের জবগুলো পাবে, হাই স্যালারি পাবে। 1 লাখ 2 লাখ টাকা পার মান্থ স্যালারি, স্টার্টিং স্যালারি হবে তোমার। হ্যাঁ, তো এরকম একটা জব অপরচুনিটি সত্যিই আছে, কিন্তু সেটাকে তোমাকে কিন্তু ওভারকাম করে যেতে পারলে, সেই সময়টা দিতে পারলে তবেই গিয়ে চান্স পাবে, নাহলে কিন্তু নয়। নাহলে প্লেন বিএসসি করে তেমন কিন্তু পাবে না, বা মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ এইরকম টাইপের জবগুলো পাবে, যেগুলোতে তোমার হয়তো পোষাবে না। এবার বলি মাইক্রোবায়োলজি ভালো না বায়োটেকনোলজি ভালো? দেখো
যেহেতু বায়োটেকনোলজির সেক্টর অনেক রয়েছে, এখানে জব অপরচুনিটি নিশ্চিতভাবে ভালো রয়েছে। মাইক্রোবায়োলজিতে যারা ওই মাইক্রোস্কোপ নিয়ে কাজবাজ করতে চাও, ল্যাবের মধ্যে কাজ করতে চাও, জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যাথোজেন এইসব নিয়ে কাজ করতে চাও, তারা কিন্তু মাইক্রোবায়োলজি নিয়ে কাজ করবে। তবে কোভিড ভ্যাকসিনের সময় যে ভ্যাকসিন আবিষ্কার হয়েছিল, যেটা বললাম, ওই মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি এই কম্বিনেশন কিন্তু এই ভ্যাকসিন আবিষ্কার করেছে। এবং ইদানিং যে নানা রকম রোগের ওষুধ টষুধ বেরোচ্ছে বা রোগ নিয়ে যে গবেষণা চলছে, মাইক্রোবায়োলজিস্টরাই করছে। তাই তোমার ইন্টারেস্ট থাকলে তুমি মাইক্রোবায়োলজি পড়তে পারো। তবে প্লেন বিএসসি করার পর জব অপরচুনিটি কিন্তু বায়োটেকনোলজিতে বেশি রয়েছে মাইক্রোবায়োলজির থেকে। হায়ার স্টাডি করলে কিন্তু মাইক্রোবায়োলজিও ভালো, বায়োটেকনোলজিও ভালো। এবার আসি আমরা কলেজ। দেখো কলেজ আমি কি বললাম, কলেজ বললাম প্লেসমেন্ট রেটিং অনুসারে এবং ফিস কেমন রয়েছে প্লাস ফ্যাকাল্টি কেমন, তার উপর ভিত্তি করে কলেজগুলো বলছি। যে কলেজগুলো যেমন প্রথম বলবো ম্যাকআউট, যেমন মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এটা গভর্নমেন্ট ইউনিভার্সিটি। এখানে চান্স পেতে হলে তোমাকে একটা এন্ট্রান্স দিতে হয় সিইটি বলে। ফিস হচ্ছে 1,20,000 4 বছরের কোর্সে এবং উচ্চ মাধ্যমিকে তোমাকে 50% মিনিমাম মার্কস পেতে হবে। প্লেসমেন্ট রেটিং হচ্ছে 4.5 আউট অফ 5, মোটামুটি খারাপ নয়, ভালো। নেক্সট যেটা বলবো সেন্ট জেভিয়ার্স কলেজ, যেটা কলকাতাতে রয়েছে। এইচএসে 60% নাম্বারস পেতে হবে, মেরিট বেসিসে এখানে চান্স পেতে পারো। সেন্ট জেভিয়ার্স কলেজ বারওয়ান, যেটা হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশনে রয়েছে। উচ্চ মাধ্যমিকে 50% মার্কস পেলেই এখানে অ্যাপ্লাই করতে পারো। জিআইএস ইউনিভার্সিটি কলকাতাতে রয়েছে, এইচএসে 50% মার্কস পেলে হবে। এখানেও একটা এন্ট্রান্স হয় জেইটি, এটা ক্লিয়ার করতে হবে, বা ডাইরেক্ট অ্যাডমিশন হয় মেরিট বেসিসে, এটাও হয়। ফিস হচ্ছে 2 লাখ টাকা 4 বছরের, রেটিং হচ্ছে 4 আউট অফ 5। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি খুব ফেমাস ইউনিভার্সিটি, অল ইন্ডিয়াতে রয়েছে। এবং টিআইইটি টেকনো ইন্ডিয়ার যে এন্ট্রান্স টেস্ট হয় সেটাকে তোমাকে ক্লিয়ার করতে হবে এবং ফিস হচ্ছে 2,60,000 টাকা, রেটিং হচ্ছে 4.8 আউট অফ 5, যেটা খুব ভালো রেটিং। অ্যামিটি ইউনিভার্সিটি, এটাও একটা ভালো ইউনিভার্সিটি। এইচএসে 50% মার্কস পেলে হবে। ফিস হচ্ছে 3,95,000 টাকা 4 বছরে, রেটিং হচ্ছে 4.8 আউট অফ 5, এটাও ভালো রেটিং রয়েছে। অ্যাডামাস ইউনিভার্সিটি, এইচএসে 50% মার্কস পেলে হবে। এর একটা এন্ট্রান্স হয় AUAT বলে, সেটা তোমাকে ক্লিয়ার করতে হবে, বা ডাইরেক্ট অ্যাডমিশনও হয়। 3 লাখ টাকা 4 বছরে, রেটিং হচ্ছে 4.6 আউট অফ 5, নট ব্যাড। SVIMS কলকাতাতে রয়েছে, অ্যাফিলিয়েটেড টু ম্যাকআউট ইউনিভার্সিটি। আর ইনস্টিটিউট অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং IGE, যেটা অ্যাফিলিয়েটেড টু, এটাও ম্যাকআউট। আর ফিস রয়েছে 2,50,000, রেটিং রয়েছে 4.5 আউট অফ 5। দুর্গাপুর কলেজ অফ কমার্স অ্যান্ড সায়েন্স, অ্যাফিলিয়েটেড টু কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি, এটাও ভালো কলেজ। নিওসিয়া ইউনিভার্সিটি বা নিওটিয়া ইউনিভার্সিটি যেটাকে বলো, তার একটা এন্ট্রান্স হয় NUET বলে, সেটা পাবে, বা ডাইরেক্ট অ্যাডমিশনও হয় এখানে। ফিস হচ্ছে 3,48,000 টাকা 4 বছরে, রেটিং 4.1 আউট অফ 5। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, এইচএসে 50% মার্কস পেলে হবে। ফিস হচ্ছে 2,60,000 টাকা, প্লেসমেন্ট রেটিং হচ্ছে 5 আউট অফ 5, অর্থাৎ সবচেয়ে ভালো রেটিং রয়েছে সিস্টার নিবেদিতাতে। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, এইচএসে 50% পেলে হবে। ফিস হচ্ছে 3,95,000 টাকা 4 বছরে। তারপরে বলবো গুরু নানক ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ফিস হচ্ছে 2,40,000, রেটিং হচ্ছে 4.5 আউট অফ 5। তো এই ইউনিভার্সিটির মধ্যে এইগুলো থেকে যে কোনো যেটাই চান্স পাবে সেটাই পড়ো, কোনো অসুবিধা নেই, সবগুলোই ভালো কলেজ রয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।